বাংলাদেশ সহ ৭৫টির বেশি দেশের ওপর ৯০ দিনের জন্য বাড়তি শুল্ক স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত, বাড়তি খরচ ছাড়া ব্যবসা করতে বিদেশিদের আহ্বান ডক্টর ইউনূসের। বিনিয়োগ নিয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকার কারণ নেই বললেন আশিক মাহমুদ। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশ থেকে নেপাল ভুটানে পণ্য রফতানিতে প্রভাব পড়বে না। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, প্রযোজ্য হবে বন্দর ব্যবহারে। ডিসেম্বরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, জানালেন সালাউদ্দিন আহমেদ। প্রবাসীদের বড় পরিসরে ভোটের আওতায় আনার সিদ্ধান্ত ইসির। মুজিব বর্ষ পালন, মুরাল ও ভাস্কর্য নির্মাণে রাষ্ট্রের ৪,০০০ কোটি টাকা ব্যয়। শেখ হাসিনা, রেহানা সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ। ৭ সদস্যের তদন্ত কমিটি দুদকের। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টির বেশি দেশের জন্য ৯০ দিন শুল্ক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনের উপর শুল্ক হার ১০৪% থেকে বাড়িয়ে ১২৫ করার ঘোষণাও দেন তিনি। এদিকে ৩ মাসের জন্য শুল্ক স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সম্প্রতি বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের উপর আগে যুক্তরাষ্ট্র আরোপিত গড়ে শুল্ক ছিল ১৫%, তা বাড়িয়ে ৩৭% করার ঘোষণা দেন তিনি। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বের ৫০টিরও বেশি দেশ তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এরই ধারাবাহিকতায় ৭৫টির বেশি দেশের উপর ধার্য করা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ৯০ দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত করেছেন তিনি। তবে এই সময়ে ১০% শুল্ক কার্যকর থাকবে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্ববাজারের প্রতি চীনের যে অসম্মান, তার ভিত্তিতে চীনের উপর আরোপিত শুল্ক এখন থেকে ১২৫% হবে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে। বিশ্বের যেসব দেশের উপর ৩ মাসের জন্য শুল্ক স্থগিত করেছেন ট্রাম্প, তার মধ্যে আছে বাংলাদেশও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় তিনি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত উল্লেখ করে বাড়তি খরচ ছাড়া ব্যবসা করতে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনীতে তিনি এ আহ্বান জানান। তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ারও পরামর্শ দিয়েছেন ডক্টর ইউনূস। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে রাজধানীতে শুরু হয়েছে ৪ দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫। বিভিন্ন কর্মসূচি ঘেরা এই আয়োজনের তৃতীয় দিন বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা পরবর্তী ক্ষুধা দারিদ্র্যের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন অন্তর্বর্তী সরকার প্রধান। 74 is a year that we cannot forget. বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত উল্লেখ করে বিদেশিদের বাংলাদেশে নির্দ্বিধায় ব্যবসা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Where you're wide, we're open, we embrace the world. So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. It has very powerful, crazy ideas and made them happen. So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তরুণ প্রজন্ম। The young people get excited about it because all of you are entrepreneurs.
not job seekers. Think like an entrepreneur, make things happen. Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness, and problem-solving ideas. বাংলাদেশে বিনিয়োগে অসামান্য অবদান রাখায় কোরিয়ান বিনিয়োগকারী কিহাং সাংকে সম্মানসূচক নাগরিকত্ব তুলে দেন প্রধান উপদেষ্টা। আর ব্যবসায় অসামান্য অবদানের জন্য ফেব্রিক লাগবে, ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে দেয়া হয় এক্সিলেন্সি ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড। কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনকে দেয়া হয় বিশেষ সম্মাননা। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দরের কাছে মুক্ত বাণিজ্য অঞ্চল করার চিন্তা করছে সরকার। কারিগরি সহযোগিতা পেতে আলোচনা হয়েছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে। বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, $1 বিলিয়ন বিনিয়োগের সমঝোতা চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি বিষয়ক সংস্থা SPE। আগামী মাসে 200 বিনিয়োগকারী নিয়ে বাংলাদেশে সফর করবেন চীনা বাণিজ্যমন্ত্রী। অর্থনৈতিকভাবে বাংলাদেশের বদলে যাওয়ার সম্ভাবনা কতটা, সে বার্তা বিদেশিদের কাছে পৌঁছে দিতে ঢাকায় চলছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখানোর পাশাপাশি তুলে ধরা হচ্ছে সম্ভাবনাময়ী বিভিন্ন খাত। We are here to meet a lot of the agri and food companies to see how we can support them in this future growth that Bangladesh is trying to achieve. আমাদের অফকোর্স মার্কেট সাইজ বলেন, প্রোডাক্ট বলেন বা আইডিয়া বলেন বা ক্যাপাসিটি বলেন, সব দিক দিয়েই মার্কেটের সম্ভাবনা অনেক বেশি। সম্মেলনের তৃতীয় দিনে সরকারি সংস্থা টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি অ্যাসোসিয়েশন BSRE এর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে সোলার পাওয়ার ইউরোপ SPE। ওনারা প্রথমত আমাদেরকে টেকনোলজিক্যাল সাপোর্ট দিবে, আমাদেরকে ওয়ার্কফোর্স যারা আমাদের এই সেক্টরে কাজ করে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। প্রায় $1 বিলিয়ন মতো তারা আমাদেরকে বিনিয়োগের জন্য ইতিমধ্যে উৎসাহ আমাদেরকে সমর্থন দিয়েছেন। দিন শেষে সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, চীনের হাঙ্গার গ্রুপ বাংলাদেশে বিনিয়োগে $15 কোটি চুক্তি করেছে। মাতার বাড়িতে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলতে কারিগরি সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সঙ্গে। আমাদের মাতার বাড়ি ডিপ সি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। তো সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে, তাদের থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে এটা আমরা করার চেষ্টা করছি এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল। দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের মতো বিষয়গুলোতে রাজনৈতিক মতপার্থক্য থাকার কোনো কারণ নেই বলেও মনে করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। এজন্য রাজনৈতিক দলগুলোকেও সম্মেলনে সম্পৃক্ত করা হয়েছে বলে জানান তিনি। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল কমিশন, এইসব ব্যাপারে যে রেকমেন্ডেশন আছে সেখানে ডিফারেন্ট মতামত থাকতে পারে। ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন, জব ক্রিয়েশন, এটা আসলে সবার কমন ম্যান্ডেট। এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশন থাকার কোনো কারণ নেই। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 2 মাসে 200 বিনিয়োগকারী নিয়ে বাংলাদেশ সফরে আসবেন চীনা বাণিজ্যমন্ত্রী। শ্রম অধিকার নিশ্চিত করে ব্যবসা করতে ILOর সঙ্গেও চুক্তি স্বাক্ষরের কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশ থেকে নেপাল, ভুটানে পণ্য রফতানিতে কোনো প্রভাব পড়বে না। বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, 2020 সাল থেকে 5 বছর ধরে বাংলাদেশকে তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য এই ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়া হচ্ছিল। তার দাবি, বাংলাদেশকে এই সুবিধা দেওয়ার কারণে ভারতের বিমানবন্দরগুলোতে পণ্য জট দেখা দেয়, যাতে ভারতের রফতানিকারকদের পণ্য রফতানিতে বিলম্ব ঘটে এবং তাদের লজিস্টিক সেবায় ব্যয় বেড়ে যায়। এ কারণে তারা সুবিধাটি বাতিল করেছে। বাংলাদেশে বর্ধিত ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে আমাদের বিমানবন্দর এবং বন্দরে উল্লেখযোগ্য জট দেখা দিয়েছে। লজিস্টিক বিলম্ব এবং উচ্চ খরচের কারণে আমাদের নিজস্ব রপ্তানি বাধাগ্রস্ত ছিল। তাই সুবিধাটি 8 এপ্রিল 2025 থেকে প্রত্যাহার করা হয়েছে। আমি কিছু রিপোর্ট দেখেছি। এই পদক্ষেপগুলো ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানিকে প্রভাবিত করবে না। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ চাইতে আগামী 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আলোচনার উপরই নির্ভর করবে পরবর্তী করণীয় কী হবে। এদিকে সংবিধানের ৫ম সংশোধনীর পূর্ববর্তী অবস্থায় ফেরার পক্ষে দলটি।
গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের সব দলের মতের ভিত্তিতে গঠন করা হয় ৬টি সংস্কার কমিশন। আর এই কমিশনগুলোর প্রস্তাবনায় গঠন হয় জাতীয় ঐক্যমত কমিশন, যারা সব রাজনৈতিক দলের মতামত নিয়েছে সংস্কার বাস্তবায়নে, যেখানে সংবিধান ও রাষ্ট্র পরিচালনা সহ ৬টি সংস্কার প্রস্তাবের উপর নিজেদের মতামত দিয়েছে বিএনপি। তবে বিএনপি বলছে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পূর্ববর্তী অবস্থায় ফিরতে তারা পরামর্শ দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনকে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সংবিধানের প্রস্তাবনার কি চাই সেটা উল্লেখ করেছি যে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। তার ত্রয়োদশ চতুর্দশ সংশোধনীতে যা ছিল এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, সেটা আমরা বহাল চেয়েছি এবং সেই প্রিয়াম্বলের সেই প্রস্তাবনার পুরোটা আমরা ওইভাবেই জবাব দিয়েছি যে আমরা এটা চাই। ঐক্যমত কমিশন প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের সঙ্গেও একমত নয় বিএনপি। এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির পক্ষেও সায় নেই দলটির, জানান সালাউদ্দিন আহমেদ। একে তো এনসিসি আমরা মানি না, দ্বিতীয় হচ্ছে জরুরি অবস্থা জারির সময়ে তারা যে প্রস্তাব করেছে যে মানুষের যে সমস্ত মৌলিক অধিকারগুলো স্থগিত থাকে এগুলো স্থগিত থাকবে না, তারা রিড করতে পারবে, অন্যান্য বিষয়ে মৌলিক অধিকারগুলো থাকবে। তো জরুরি অবস্থার মানে কি? জরুরি অবস্থার মানে হলো যে কিছু কিছু অধিকার স্থগিত থাকবে। তো সেই জন্য আমরা বলেছি এটা বোধহয় বাস্তবায়নক নয়, সেই বিষয়ে আমরা একমত হতে পারলাম না। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে আগামী 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ করবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে। থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের বড় পরিসরে ভোটের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, প্রবাসীদের ভোটের আওতায় আনতে গঠিত হচ্ছে পর্যালোচনা কমিটি। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের বড় পরিসরে ভোট দেওয়ার সুযোগ করে দিতে বিশেষজ্ঞদের মতামত জানতে মঙ্গলবার এক কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন। এতে প্রবাসীদের ভোটদানের 3টি পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের মতামত চাওয়া হয়। সবগুলো পদ্ধতি নিয়েই পক্ষে বিপক্ষে মতামত উঠে আসে। বুধবার নির্বাচন ভবনে মঙ্গলবারের কর্মশালা নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কর্মশালায় উঠে আসা পরামর্শ ও এ সংক্রান্ত কমিটি গঠনের কথা জানান তিনি। যে পদ্ধতি আমরা অনুসরণ করি না কেন, প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখতে হবে। আমাদের পদ্ধতি হতে হবে একটা মিক্সড পদ্ধতি। বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার একটা মাত্র পদ্ধতি আছে, যেটি পোস্টাল ব্যালট। এছাড়া অন্যান্য 2-3টি পদ্ধতি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। একটি অ্যাডভাইজারি টিম গঠন করব, তাদের কাছ থেকে প্রাপ্ত এই উপাত্ত নিয়ে আমরা এই পদ্ধতিগুলোকে বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে প্রেজেন্ট করব। বড় পরিসরে প্রবাসীদের ভোটের আওতায় আনতে হলে প্রক্সি পদ্ধতিতে ভোটের উপর কমিশনের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। ইলেকশন কমিশনের জন্য যদি বৃহৎ আকারে আমরা ভোটারদেরকে সম্পৃক্ত করতে চাই, প্রক্সি ভোট হচ্ছে আমাদের হাতে একমাত্র অপশন। এটার বাইরে আমাদের অপশন লিমিটেড, কারণ বাকি সকল অপশনের জন্য যে পরিমাণ ট্রায়াল যেতে হবে তাতে একটা হোলসাম ডেভেলপমেন্ট সম্ভব না, এবং আমাদের অবস্থান এখনো ইলেকশন কমিশনের পক্ষ থেকে অপরিবর্তিত। আগামী নির্বাচনে প্রবাসীদের যে পরিসরেই হোক না কেন ভোট দেওয়ার সুযোগ থাকবে বলে জানান এই নির্বাচন কমিশনার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষ পালন, মুরাল ও ভাস্কর্য নির্মাণের নামে রাষ্ট্রের 4,000 কোটি টাকা ব্যয়। শেখ হাসিনা ও তার বোন রেহানার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে দুদক। তথ্য সংগ্রহে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে এ বিষয়ে গঠিত 7 সদস্যের কমিটি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি আব্দুল ওদুদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিন দুদকে অভিযোগ জমা দিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, অতীতে দুদককে ব্যবহার করে সাম্রাজ্য গড়েছেন অনেকে।
প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ। 2020 সালে ব্যাপক আয়োজনে মুজিব জন্মশতবর্ষ পালন করে আওয়ামী লীগ সরকার। অফিস আদালত থেকে শুরু করে দেশে বিদেশে নানা কর্মসূচিতে খরচ হয় রাষ্ট্রের কোটি কোটি টাকা। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু। দুদকের অভিযোগে বলা হচ্ছে প্রায় 4000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন ও 10,000-এর বেশি মুরালো ভাস্কর্য নির্মাণ করে রাষ্ট্রের অর্থ অপচয় করা হয়েছে। এসব অর্থ শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ সংশ্লিষ্টরা বিভিন্নভাবে লুটপাট করেন বলে অভিযোগ, যা খতিয়ে দেখতে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরালো ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল অদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে 200 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় এটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম দুদকে অভিযোগ জমা দেন। পরে বলেন, দুদককে ব্যবহার করে বিগত সরকারের সময় অনেকে সাম্রাজ্য গড়েছেন। অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে। তাদের প্রত্যাশা, দুদকের চেয়ারম্যানের নেতৃত্বে নতুন কমিশন জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে উত্তরা পূর্ব থানার হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে নতুন করে গ্রেফতারের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া বিভিন্ন থানার হত্যা ও হত্যা চেষ্টা মামলায় সালমান এফ রহমান, দীপুমণি, রাশেদ খান মেনন, হাজি সেলিম, সাদেক খান, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং শহীদুল হককে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে এই আদেশ দেন বিচারক। একই সঙ্গে যাত্রাবাড়ী থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। আলোচিত এবং বিতর্কিত নাট্যকর্মী শমী কায়সার এবং সাবেক অবৈধ এমপি সাদেক খান এবং সাবেক বিতর্কিত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক অবৈধ মন্ত্রী আমর হোসেন আমু, দীপুমণি বিভিন্ন মামলায় তাদেরকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। তাদের বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতি র্যালি করবে বিএনপি। সংহতি র্যালি সফল করতে লিফলেট বিতরণ করেছে দলটি। বুধবার গুলশানে লিফলেট বিতরণ করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, নির্মম এই গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে গণতন্ত্রকামী মানুষ। বিএনপির নেতাকর্মীরাও রাজপথে এর প্রতিবাদ জানাচ্ছে। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। আল আকসা হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা, সেই জায়গায় এইভাবে গণহত্যা চালাচ্ছে, এটা কখনোই গ্রহণযোগ্য না। আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং জাতিসংঘকে আহ্বান জানাবো এই হত্যাকাণ্ড যাতে বন্ধ। চলতি বড় মৌসুমে গতবারের তুলনায় কেজি প্রতি 4 টাকা বেশিতে 36 টাকা কেজি দরে 3.5 লাখ টন ধান ও 49 টাকা কেজি দরে 14 লাখ টন সিদ্ধ চাল এবং 2 টাকা বেশিতে 36 টাকা কেজি দরে প্রয়োজন মতো গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 24 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে। বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরবরাহের জন্য দেশি ও বিদেশি উৎস থেকে প্রতি বছর খাদ্যশস্য সংগ্রহ করে থাকে সরকার। খাদ্যবান্ধব কর্মসূচি, কাজের বিনিময়ে খাদ্য, ওএমএস, টিসিবির মাধ্যমে বিক্রি এবং জরুরি রেশন ও ত্রাণ সরবরাহের লক্ষ্যে এসব খাদ্যশস্য সংগ্রহ করা হয়। এর ফলে খাদ্যশস্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হয়।
বুধবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় বড় মৌসুমে খাদ্যশস্যের লক্ষ্যমাত্রা ও সংগ্রহ মূল্য চূড়ান্ত করা হয়। গত বছরের চেয়ে কেজি প্রতি 4 টাকা বেশিতে 36 টাকা কেজি দরে 3.5 লাখ টন ধান ও 49 টাকা কেজি দরে 14 লাখ টন সেদ্ধ চাল এবং 36 টাকা কেজি দরে প্রয়োজন অনুসারে গম সংগ্রহের লক্ষ্যমাত্রা তুলে ধরেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। পরিমাণটা হচ্ছে ধানের জন্য 3.5 লাখ মেট্রিক টন, আর চালের জন্য 14 লাখ মেট্রিক টন। গমের জন্য আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করি না, যতটুকু পাওয়া যায়। 24 এপ্রিল আগস্ট পর্যন্ত চলবে এটা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ধান চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তাতে দেশে খাদ্য সংকট দেখা দেবে না বলে নিশ্চিত করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার লক্ষ্যমাত্রার চেয়েও দেশে অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হবে। আমাদের যে লক্ষ্যমাত্রা যেটা নির্ধারণ করা হয়েছে, আল্লাহ দিলে এবার লক্ষ্যমাত্রার থেকে আমার মনে হয় বেশি উৎপাদন হবে যদি পরিস্থিতি ভালো থাকে। আমরা কিন্তু নিয়মিতভাবে সার আমদানি করে, চাল বিভিন্ন আমদানি করে মোটামুটি কিন্তু আমরা স্টেবল রেখেছি। আমাদের টার্গেটটা মোটামুটি পরিপূর্ণ হয়েছে। গত বছর প্রতি কেজি ধান 32 টাকা, সেদ্ধ চাল 35 টাকা এবং গম 34 টাকায় সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেলেও আগামী বছর তা ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। পাশাপাশি কমে আসবে মূল্যস্ফীতিও। ট্রাম্পের চড়া শুল্কের বিপদ কাটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পরামর্শ দিয়েছে ম্যানিলা ভিত্তিক ঋণদাতা সংস্থাটি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অর্থনীতিকে টেনে তোলার কাজে হাত দিয়েছে। ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। রাজনৈতিক অস্থিরতার জেরে চলতি অর্থ বছরের প্রথমার্ধে মাত্র 1.96% প্রবৃদ্ধি হলেও দ্বিতীয়ার্ধে তা বেড়ে হয়েছে 4.48%। তবে অর্থ বছরের শেষে এই প্রবৃদ্ধি 3.9%-এর বেশি হবে না বলে পূর্বাভাস দিচ্ছে এডিবি। আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে বলা হয়, 2025-26 অর্থ বছরের প্রবৃদ্ধি হতে পারে 5.1%, আর 10.2%-এর মূল্যস্ফীতি নেমে আসতে পারে 8%-এ। Control the inflation and stabilize the economy. The country needs to manage supply constraint first. To address these issues, the government has to improve the supply chain, reduce the logistics costs, and invest in reliable energy sources. এডিবির মতে রাজনৈতিক উত্তেজনা, প্রাকৃতিক দুর্যোগ ও ট্রাম্পের চড়া শুল্ক নীতি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। তবে মার্কিন শুল্ক নীতি কতটা প্রভাব ফেলবে তা এখনই বলা না গেলেও তৈরি পোশাক রফতানির ওপর নির্ভরতা কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। Too early to tell the exact scale of the impact on the Bangladesh economy. Of course, engaging and negotiating with the U.S. government is important, but this is a sort of short-term measure. More importantly, Bangladesh must diversify its products and markets for export going forward. বাংলাদেশের বাণিজ্য, দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে খেলাপি ঋণ কমিয়ে আনা সহ ব্যাংক খাতে সংস্কারের ওপর জোর দিয়েছে এডিবি। ইয়ানু শিফাত, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভুয়া ডিজিএফআই পরিচয়ে তুলে নেয়া রিফাত নামে এক যুবককে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় ভুয়া ডিজিএফআই পরিচয় দেয়া অপহরণকারী দলের প্রধান সহ 9 জনকে আটক করা হয়েছে। গত 7 এপ্রিল মধ্যরাতে 8-10 জনের একটি দল ভুয়া পরিচয় দিয়ে বাসা থেকে রিফাতকে নিয়ে যেতে চাইলে পরিবারের পক্ষ থেকে নবীনগর থানা পুলিশকে জানানো হয়। এরপর অপহরণকারীরা ভুয়া ডিজিএফআই আইডি কার্ড দেখানোয় পুলিশ সদস্যরা প্রকৃত ডিজিএফআই কর্মকর্তা ভেবে চলে যান। পরে পরিবারের কাছে 3 কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে মঙ্গলবার কসবা রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত রিফাতকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 20 লাখ শিক্ষার্থী। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ বিভিন্ন সরঞ্জাম। শিক্ষা বোর্ড বলছে প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে মনিটরিং টিম কাজ করছে। আর জুলাই গণঅভ্যুত্থানে আহত পরীক্ষার্থীরা প্রয়োজন সাপেক্ষে বিশেষ সুবিধা পাবেন।
শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি। এবার ফেব্রুয়ারির পরিবর্তে এপ্রিল মাসে হচ্ছে পরীক্ষা। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এবারের এসএসসি পরীক্ষা অন্তর্বর্তী সরকারের সময়কালে প্রথম পাবলিক পরীক্ষা। পরীক্ষায় বসবে সারা দেশের 11টি শিক্ষা বোর্ডের 19,28,000 পরীক্ষার্থী। ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ আনুষঙ্গিক সরঞ্জামাদি। বসানো হয়েছে সিট নম্বর, নিশ্চিত করা হয়েছে কেন্দ্রের প্রয়োজনীয় নিরাপত্তা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা। খাতা হিসাব কিতাব গণনা করা বাছনা করা এগুলো সব কাজ হয়ে গেছে। সিট ব্যবস্থাপনাও মোটামুটি গোছানো হয়ে গেছে। আন্তঃশিক্ষা বোর্ড বলছে নানা চ্যালেঞ্জ থাকলেও পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই জানিয়ে কর্তৃপক্ষ বলছে বিশেষ কোনো মহলের গুজব নিয়ে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রস্তুতি সেটা আমাদের সম্পন্ন এবং আমরা কনফিডেন্ট যে আমাদের এখনো পর্যন্ত কোনো ঘাটতি আমরা দেখছি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের নিজস্ব যে মনিটরিং আছে বা বিভিন্ন বোর্ড তাদের যে ভিজিলেন্স আছে প্রত্যেকে অ্যালার্ট। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে আহত অনেক শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। তাই পরীক্ষার হলে বসে লিখতে অক্ষম পরীক্ষার্থীরা প্রয়োজন সাপেক্ষে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য নির্ধারিত সুবিধা পাবেন। পরীক্ষার্থীরা যদি আসনে বসে হল রুমে পরীক্ষা দিতে সক্ষম না হয় তাদের জন্য কি ব্যবস্থা করতে হবে সব নির্দেশনা জেলা প্রশাসকদেরকে দেওয়া আছে। তারা আহতের মাত্রা অনুযায়ী যার যে ব্যবস্থা করা দরকার পরীক্ষা সেইভাবে করবেন। অন্তর্বর্তী সরকারের প্রথম এই পাবলিক পরীক্ষায় গুজব প্রতিরোধ সহ সব ধরনের অপতৎপরতা রোধে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ শিক্ষাবিদদের। মাধ্যমিক পর্যায়ে অনেক কেন্দ্র নেবার প্রয়োজন পড়ে, যেগুলো সরকারের অনেক সময় অতিরিক্ত মাত্রায় নিরাপত্তার প্রয়োজন পড়ে। এবার পূর্ণ নম্বর পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে 13 মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার বৈশাখী শোভাযাত্রায় বাঙালি ছাড়াও নিজস্ব সংস্কৃতি তুলে ধরবে 27টি জাতিগোষ্ঠী। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গান পরিবেশন করবেন বাম্বার 200 সদস্য। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বলেন, শোভাযাত্রায় নিরাপত্তা বাহিনীর শোডাউন নয়, ফুটে উঠবে বাংলাদেশের নানা রং। হাতে বন্দুক, চোখে সানগ্লাস, সমরসজ্জায় সারি সারি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গত কয়েক বছরে বাংলা নববর্ষ বরণে মঙ্গল শোভাযাত্রার দৃশ্য ছিল এমনই। এবার ভিন্নভাবে পহেলা বৈশাখ উদযাপন করতে চায় অন্তর্বর্তী সরকার। সংস্কৃতি উপদেষ্টা জানালেন, এবার শোভাযাত্রায় বাঙালি ছাড়াও 27টি জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিনিধিত্ব থাকবে। নিরাপত্তা বাহিনীর শোডাউন নয়, ফুটে উঠবে বাংলাদেশের নানা রং। আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা নয়, আমরা আসলে একদম রিমোট জায়গাতেও মানুষ যেন উৎসব করতে পারে সেটার দিকেও আমরা খেয়াল রাখছি। নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি শোভাযাত্রা। সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে 27টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, লুসাই, পাংখোয়া, বম, রোদ, চাক, খিয়াং, এরকম 27টা জনগোষ্ঠী। সমতলে পয়লা বৈশাখের পাশাপাশি এবার পাহাড়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈশাখী, বিজু ও সাংরাই উদযাপনে দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। আমাদের সংস্কৃতি আছে, আমাদের কালচার, বিভিন্ন কালচারগুলি খুবই ভাইব্রেন্ট এবং এই সাম্প্রদায়িক একটা উচ্ছলতা থেকে আমরা যে অসাম্প্রদায়িক উচ্ছলতা থেকে আমরা যেন সবার ভাই ভাইয়ের মতো আমরা একসাথে চলাফেরা করতে পারি, এটা আমাদের মূল মন্ত্র। শোভাযাত্রায় এবার বাম্বার 200 গিটারিস্ট গানে গানে করবেন ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ। চৈত্র সংক্রান্তি ও নববর্ষের কনসার্টের পাশাপাশি থাকবে ড্রোন শো। বাম্বা প্রায় 200 গিটারিস্ট নিয়ে আসবে এবং তার আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার, এনি পার্ক মানে রিদম প্লেয়ার, তারা প্রত্যেকেই যেন তাদের সঙ্গে যোগ দেয় এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং রক মিউজিশিয়ানরা একটা গান গাবে। আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। বিকেলবেলা মানিক পে এভিনিউতে একটা কনসার্ট আছে। এই কনসার্টটার পরে সন্ধ্যা 7টায় একটা ড্রোন শো হবে, যে ড্রোন শোটা আয়োজিত হচ্ছে চীন দূতাবাসের সহযোগিতায়। এবার মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে তা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।
দেখছেন প্রবাসের সময়, সঙ্গে থাকুন। দেখছেন প্রবাসের সময়। দেশের বাইরের খবর। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক পরিচালক ডেনিস সেন। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রদর্শনী ও বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে বিদেশি অতিথিদের আকৃষ্ট করা হয়। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবার ভিন্নধর্মী এক আয়োজন করল যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আয়োজন করা হয় বাংলাদেশের সোনালী আঁশ খ্যাত পাটের বিভিন্ন পণ্যের প্রদর্শনীর। প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয় বৈচিত্র্যময় পাটজাত পণ্যের ব্যবহার ও সৌন্দর্যের নানা দিক। এতে মুগ্ধ হন বিদেশিরা। বিভিন্ন দেশের কূটনীতিকরাও এতে উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশের সার্বিক অগ্রগতিতে সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা। আমরা দূতাবাসগুলোকে সম্পূর্ণ সমর্থন করি, কারণ তারা দেশের স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নতিতে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে আমি সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বিক অগ্রগতিতে তাদের পাশে থাকবে। স্বাধীনতা উৎসবে অনুষ্ঠান প্রাঙ্গণ সাজানো হয় বাংলা সংস্কৃতির আবহে এক ভিন্ন সাজে। এতে শোভা পায় বাংলার ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, নকশি কাঁথা, পাট ও তাঁতের তৈরি দৃষ্টিনন্দন রকমারি পণ্য সহ নানা সামগ্রী। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের হাউস অব কমন্সে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের আয়োজনে বাংলাদেশের গণতন্ত্র ও রাজনীতি নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ব্রিটিশ এমপি, শিক্ষাবিদ, বিশ্লেষক, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে বাংলাদেশে গণতন্ত্রের ধারা ফিরে আসার দ্বার প্রান্তে বলে মন্তব্য করেন আগতরা। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের কমিটি রুমে বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। লর্ড অ্যালেক্স কার্লাইল কেসি সিবিই এর সভাপতিত্বে এতে অংশ নেন ব্রিটিশ এমপি, শিক্ষাবিদ, বিশ্লেষক, রাজনীতিবিদ সহ নানা পেশার মানুষ। এই সময় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে তুলে ধরেন তাদের গুরুত্বপূর্ণ মতামত। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। অনুষ্ঠানে জাহিদ হোসেন বলেন, নির্বাচিত সরকারই পারে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে। স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার সব দোষরদের বিচার হতেই হবে। এই ক্ষেত্রে কোনো ছাড় নেই। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দ্রুত সময়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তিনি। একটি অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতা দীর্ঘায়িত করবে? কারণ ক্ষমতা তো জনগণের। এই জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া এবং জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া, সেই যে সুযোগ সেই সৃষ্টি করার জন্যই আজকে অন্তর্বর্তীকালীন সরকার। ডিসেম্বরে বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য ব্রিটিশ এমপিরা, ব্রিটিশ লর্ডরা এবং কমিউনিটির নেতৃবৃন্দ, পলিটিক্যালরা সবাই একমত হয়েছেন যে ডক্টর ইউনূসকে সহযোগিতা করার জন্য যাতে ডিসেম্বরে একটা ফ্রি ফেয়ার নির্বাচন হয়। দীর্ঘদিন পর বাংলাদেশে গণতন্ত্রের ধারা ফিরে আসার দ্বার প্রান্তে বলে মন্তব্য করেন ব্রিটিশ প্রভাবশালী সাবেক এমপি সাইমন ডানজাক। দীর্ঘদিন পর বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। আমি খুবই আনন্দিত যে বাংলাদেশের মানুষ স্বাধীনতা উপভোগের পাশাপাশি সাধারণ নির্বাচনের কাছাকাছি চলে এসেছে। আর এবারের ভোটে বাংলাদেশে জাতীয়তাবাদী দল
দলের জয়ের সম্ভাবনা অনেক বেশি। সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আব্বাস ফায়েজ সহ অনেকে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি হামলা ও মানবতা বিরোধী গণহত্যার প্রতিবাদে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির মিলনায়তনে বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি এতে অংশ নেয় মালয়েশিয়া, ফিলিস্তিন, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সেনেগাল, সুদান, সোমালিয়া সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। এ সময় ফিলিস্তিনকে মুক্ত করা, গাজায় গণহত্যা ও তেল আবিবের আগ্রাসন বন্ধের স্লোগান দেন তারা। সমাবেশে বক্তারা গাজার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেন। তীব্র দাবদাহে পড়ছে ভারত, অতিষ্ঠ নয়াদিল্লিবাসী। উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ছুঁয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘর। এই অবস্থায় এসির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। এদিকে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে আগামী 2 দিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। প্রচণ্ড গরমে অতিষ্ঠ ভারতের রাজধানী নয়াদিল্লির বাসিন্দারা। সূর্যের তেজে উত্তপ্ত রাস্তাঘাট, রাস্তার ধারে শরবত পান করে কিছুটা তৃষ্ণা নিবারণের আশায় পথচারীরা। জম্মু কাশ্মীর থেকে ঘুরে এসে দিল্লির তাপমাত্রা অনেক বেশি মনে হচ্ছে। গরম একেবারেই সহ্য করা যাচ্ছে না। আমরা সানস্ক্রিন মেখেছি, যেখানে ছায়া দেখছি একটু পরপর সেখানে গিয়েই জিরিয়ে নিচ্ছি। স্থানীয় সময় বুধবার দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় তাপমাত্রা পৌঁছায় 40 ডিগ্রি ঘরে। কানপুর শহরে তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় এসির দোকানগুলোতে ভিড় করেন অনেকে। গরম মোকাবিলায় ঐতিহ্যবাহী এবং আধুনিক পদ্ধতির দিকেও ঝুঁকছেন কেউ কেউ। গ্রামের পাশাপাশি শহরের বাসিন্দারাও প্রাকৃতিকভাবে ঠান্ডা ও সতেজ পানির জন্য মাটির হাঁড়ির দিকে ঝুঁকছেন। এতে বিক্রিও বেড়েছে ব্যাপক হারে। এদিকে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে 2 দিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারির পাশাপাশি স্বল্প বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। মৌসুমী সাথী, সময় সংবাদ। গ্রিস জুড়ে কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে দেশটির যোগাযোগ ব্যবস্থা। ফেরি, ট্রেন, বাস ও উড়োজাহাজ চলাচল পুরোপুরি বন্ধ। জীবনযাত্রার ব্যয় সামলাতে মজুরি বাড়ানোর দাবিতে একদিনের ধর্মঘট পালন করছে দেশটির প্রধান শ্রমিক সংগঠনগুলো। গ্রিসের বৃহত্তম বন্দর পিরেইউসে নোঙর করা রয়েছে সারি সারি নৌযান, যেটিতে বাধা দড়িতে ঝুলছে প্রতিবাদী ব্যানার, আর তাতে লেখা লাভ নয়, চাই জীবনের নিরাপত্তা। চলমান মূল্যস্ফীতি আর বেসরকারীকরণে নাকাল নিম্ন আয়ের মানুষজন। জীবনযাত্রার খরচ বাড়লেও মজুরি বাড়ছে খুব ধীর গতিতে, এমনই অভিযোগ শ্রমিক ইউনিয়নের। 2020 সালের পরিসংখ্যানের সঙ্গে মজুরি বাড়ার হার তুলনা করলে দেখা যায় ফারাকটা দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে ঔষধ, বিদ্যুৎ আর স্বাস্থ্যসেবার খরচ অনেকের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এথেন্সে মেট্রো স্টেশন বন্ধ, ট্রেন চলাচল পুরোপুরি থেমে গেছে। রাজধানীর রাস্তায় বাসও ছিল না। বিমানবন্দর থেকেও বাতিল হয়েছে শত শত ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘ ঋণ সংকটের পর দেশটি ঘুরে দাঁড়ালেও ন্যূনতম মজুরি ইউরোপের মধ্যে এখনও কম। সরকারি তথ্য বলছে গড় মজুরি এখনও 2010 সালের তুলনায় 10% কম। অর্থনীতিতে প্রবৃদ্ধি ফিরলেও তা সবার জীবনে প্রভাব ফেলছে না, এটাই মনে করিয়ে দেয় গ্রিসের এই শ্রমিক ধর্মঘট। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ সহ 75টির বেশি দেশের ওপর 90 দিনের জন্য বাড়তি শুল্ক স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত, বাড়তি খরচ ছাড়া ব্যবসা করতে বিদেশিদের আহ্বান ডক্টর ইউনূসের। বিনিয়োগ নিয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকার কারণ নেই বললেন আশিক মাহমুদ। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশ থেকে নেপাল, ভুটানে পণ্য রফতানিতে প্রভাব পড়বে না। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, প্রযোজ্য হবে বন্দর ব্যবহারে। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়ের।